প্রথম সেমিফাইনালের বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল, স্বাগত আপনাকে। একেবারে হেভিওয়েট ম্যাচ, টাকার অঙ্কে হিসাব করলে স্প্যানিশ দৈনিকই খবর দিচ্ছে যে ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ, বাংলাদেশি টাকায় 37,000 কোটি টাকার বেশি, দুই দলের প্লেয়ারদের বাজার মূল্য। জানাবেন বাকিটা, কাউকে ফেভারিট রাখবেন? ফেভারিট আসলে তো এক্স্যাক্টলি এই ম্যাচে কোনো ফেভারিট নেই। যদি আপনি এখানে ফেভারিট বিচার করতে গেলে দলের স্ট্রেংথ কম্পেয়ার করা হয়, হিস্ট্রি কম্পেয়ার করা হয়, হেড টু হেড, সেগুলো মিলেও দেখা যাচ্ছে দু দলের অবস্থান খুবই কাছাকাছি। আবার যদি এই বিশ্বকাপের পারফরমেন্স দেখেন, সেখানেও কাছাকাছি। দু দল সবচেয়ে বেশি কম, মানে সবচেয়ে কম গোল হজম করেছে যদি আপনি মানে ফেলে আসা ম্যাচগুলো দেখেন, যেখানে স্পেন মাত্র একটা গোল হজম করেছে এবং ফ্রান্স মাত্র দুটো গোল হজম করেছে। এটা স্ট্রেট ওয়েতে আপনাকে জানাচ্ছে যে দু দলের ডিফেন্স কত স্ট্রং। আবার যখন আপনি আক্রমণ ভাগে যাবেন, প্রতিপক্ষকে ভেঙে চুরে দেওয়ার মতো মানে প্লেয়ার তাদের আছে। আর আপনি যে বাজার মূল্যের কথা বলছিলেন, যে দু দলের খেলোয়াড়রাই সারা বিশ্বের প্রমিনেন্ট লিগগুলোতে খেলেন এবং বড় বড় অ্যামাউন্টের মানে চুক্তিতে তারা খেলেন, ফলে এটা আসলেই একটা বিশাল বাজার মূল্য এই প্লেয়ারদের যদি এই ম্যাচ ধরা হয়। এখানে ফেভারিট নেই, তবে যদি এক চুল এগিয়ে রাখতে বলেন, সেই এক চুল এগিয়ে, সেটা ওয়ার্ল্ড মিডিয়া বলি বা আমরা যারা অ্যানালাইসিস করি সবাই মিলেই সেটা ফ্রান্সকে রাখতে হবে এক চুল এগিয়ে। জাস্ট রাকিবুল হাসান, এই জায়গায় আমি একটা বিষয়, স্পেনের যিনি হেড কোচ দেশম, তিনি মানে এটা মানে তিনি মন্তব্য করেছেন যে স্পেন এগিয়ে, যদি খেলার ধারাবাহিকতা দেখেন, এটা কিছুটা সাইকোলজিক্যাল ব্যাপার, যে প্রতিপক্ষের দিকে যদি ঠেলে দেওয়া যায় তাহলে বিষয়টা নিজেদের চাপটা একটু কমে যায়, মাইন্ড গেম। কারণ মানে কথাটা তো প্রথমে এটা একেবারেই 50-50 ম্যাচ, ফলে সেই 50-50 ম্যাচে আপনি যদি স্পেনের শিবিরেও যান, তারা বলবে একটু হলো ফ্রান্স এগিয়ে, ফ্রান্স বেটার। আপনি যদি হিস্ট্রি দেখেন যে দু দল 38 বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে কিন্তু স্পেন বেশি ম্যাচ জিতেছে। সেখানে স্পেন 18 ম্যাচ জিতেছে এবং ফ্রান্স 13 ম্যাচ জিতেছে। কিন্তু যদি আপনি শেষ 12 ম্যাচের হিসাব দেখেন, সেখানে আবার ফ্রান্স 6 ম্যাচ জিতেছে, স্পেন 3 ম্যাচ জিতেছে। তার মানে কিভাবে ওই যে মানে ভারসাম্য হচ্ছে, যে একদল এগোচ্ছে একদল পেছাচ্ছে, এরকম একটা অবস্থা। এবং আপনি যদি কোচদের কথা যেহেতু এসেই গেলেন, দুজন টপ কোচের লড়াই, আপনি ভাবতে পারবেন না দেশম কতদিন ধরে এই দলটাকে গুছিয়েছেন। সেই 2012 সাল থেকে উনি কোচ হয়ে আছেন। বিশ্বকাপে রেকর্ড 26 ম্যাচ তার অধীনে নামবে। এত দীর্ঘ ম্যাচ কোনো কোচ বিশ্বকাপে একটা দলের পেছনে থাকেননি। আবার ঠিক একইভাবে আপনি যখন ফুয়েন্তের দিকে তাকাবেন, স্পেনের কোচ, তার অধীনে কোনো নকআউট ম্যাচ হারেনি স্পেন। যদি হারে তাহলে এটাই হবে প্রথম। আর দেশম যেটা করছেন সেটা তো ইতিহাস, তার সামনে টানা তৃতীয় ফাইনালের সুযোগ। এই ম্যাচ যদি জেতেন, 18 ফাইনাল খেলেছেন, 22 ফাইনাল খেলবেন, এবারও ফাইনাল খেলবেন। ফলে এটা একটা অবিশ্বাস্য লড়াই হবে, কোনো সন্দেহ নেই। এবং যেখানে পিওর ফুটবল হবে, একটা খালি ডিফারেন্সিয়েশনের পয়েন্ট হবে, যে দল আগে স্কোর করবে তারা একটা ভালো অ্যাডভান্টেজে চলে যাবে। এটা একটা বড় ইস্যু হবে এই ম্যাচের ক্ষেত্রে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি যদি একটু হেড টু হেড 2-3 জন প্লেয়ারের নাম বলেন, আমরা যদি একটু ফ্রান্স এবং স্পেনের, কি বলবেন? দেখেন, ফ্রান্সের নাম বলতে গেলে এমবাপ্পের নাম এখন পুরো দুনিয়াই জানে। মানে মেসিকে যিনি তাড়া করে বেড়াচ্ছেন গোলের দিক থেকে, এবং গোল্ডেন বুটের রেসে আছেন 8 গোল নিয়ে, এবং দেমবেলে 5 গোল আছে। এই যে দেমবেলে এমবাপ্পে জুটি, এটা এক্স্যাক্টলি ভয়ঙ্কর একটা জুটি। এর বাইরে যখন আপনি অপোজিট সাইডে যাবেন, এবং আগে ফ্রান্সটা সেরে নিয়ে আসি, এদের আবার মিডফিল্ডে ওলিসের সঙ্গে এদের খুব ভালো একটা বোঝাপড়া আছে। আপনি তো মানে স্ট্রাইকাররা তো গোল করেন মিডফিল্ডের থ্রু দিয়েই, তাদের বল দিয়েই। এবং একই সঙ্গে যদি চুয়ামেনি ফেরেন মিডফিল্ডে, তাহলে দারুণ একটা অ্যাটাক হয়ে যাবে। আর যখন আপনি অন দ্য আদার হ্যান্ড যখন স্পেনের দিকে তাকাবেন, তাদের ইয়ামাল সবচাইতে মানে এবার কি বলবো, 19 বছরে মাত্র পা দিলেন, এবং তাকে নিয়ে অনেক আশা ছিল, ইনজুরিতে ছিলেন, পুরো হয়তো তার ডেলিভারিটা দিতে পারেননি। কিন্তু এটা কিন্তু একটা বড় মঞ্চ, যে বড় মঞ্চে মানে উনি নিজেকে সবাইকে ছাড়িয়ে যাওয়ার মতো পারফর্ম করে ফেলতে পারেন। এবং তার পাশাপাশি যখন আপনি ওয়ারজেবাল, যিনি স্ট্রাইকার 4 গোল করেছেন, তার দিকে নজর রাখতে হবে। ডিফেন্স দুই দলেরই সমান। এগুলো আমাদের হাতে একদম সময় কম। আর্জেন্টিনার ম্যাচগুলো পরিচালনা নিয়ে যে ধরনের বিতর্ক আছে, এত হেভিওয়েট ম্যাচ ফ্রান্স স্পেন, সেই জায়গায় তো একটা বাড়তি চাপ রেফারির উপরে থাকেই নাকি? রেফারির উপর তো থাকেই, দর্শকদেরও সামলানোর একটা ব্যাপার থাকে, পুলিশের। আপনি এর মধ্যেই জানেন যে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ, যেখানে আটালান্টার পুলিশ অলরেডি সতর্ক করেছে, কঠোর অবস্থানের কথা বলেছে। তবে ডালাসে এই টেনশনটা খুব বেশি নেই, কারণ এই দুই দলের ফুটবলীয় মানটা এমন বা এরকম রাইভালরি না যে মারামারি হবে, যেটা আর্জেন্টিনা ইংল্যান্ডে অনেক বেশি এই আশঙ্কাটা আছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ রাকিবুল হাসান। রাত 1টার সময় সবার নজর আছে সেদিকে, আপনি বিশ্লেষণ করছিলেন।